সাথী সভাপতি শরীরদা, মঞ্চে বরিষ্ঠ বামফ্রন্ট এবং কংগ্রেসের নেতৃবৃন্দ, আমার গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই মা বোনেরা, প্রথম পর্যায়ের ভোটে প্রচারের শেষ লগ্ন। আমাদের এখানে উত্তরবঙ্গে কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায়, আলিপুরদুয়ারে আরএসপির মিলিওনা এবং জলপাইগুড়িতে আপনাদের সবার প্রিয় দেবরাজ বর্মন প্রার্থী করেছে। তারপর দ্বিতীয় পর্যায়ে দেখবেন দার্জিলিংয়ে পাহাড়ের সমস্ত মানুষ একযোগে ইন্ডিয়া ব্লকে যোগ দিয়েছে এবং সেখানে ডক্টর মুনিশ প্রধান কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ছেন। মুনিশ তামাম রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রাম, এইভাবে বালুরঘাটে আমাদের আরএসপি প্রার্থী। তারপরে ক্রমাগত এক একটা পর্যায়ে এগোবে। এই প্রথম 42টা আসনে বামফ্রন্ট আমরা জাতীয় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে লড়ছি এবং নিচু তলা থেকে মানুষ নিজেদের মধ্যে ঐক্য তৈরি করেছেন। এরা শুধু জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের কর্মীরা নয়, শুধু বাম মনস্ক মানুষ নয়, শুধু জাতীয়তাবাদী মানুষগুলো নয়, যারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসা মনে করেন, যারা দেশের ঐক্য মানে দেশের মানুষের ঐক্যকে মনে করেন, যারা মানুষ বলতে তার জীবন জীবিকা, তার মর্যাদা, তার অধিকার, তার খেয়ে পড়ে একটা সুস্থ জীবনের স্বপ্ন দেখেন এবং ভাবেন সেটাই হচ্ছে মানুষের জীবন, তারা সবাই একটা হচ্ছে। কেন একটা হলো? কেন একটা হওয়ার দরকার হলো? কারণ আজকে দাঁড়িয়ে আমাদের দেশ কোন পথে চলবে, আগামী দিনগুলো কোন অবস্থা সম্মুখীন করবে আমাদের, এই সব নির্ভর করছে আমাদের এই নির্বাচন। আমরা বলি সাধারণ নির্বাচন, জেনারেল ইলেকশন, কিন্তু এবারের এই নির্বাচন সাধারণ নয়, অসাধারণ। কারণ ওই যে বলে না, ওয়ান নেশন ওয়ান ভোট, এক দেশ এক ভোট, ওরকম বলেছিল জিএসটির সময়, এক দেশ এক ট্যাক্স, এরকম আরো অনেক কিছু বলে। আসলে এটা এক দেশ এক ভোট নয়, বিজেপি বলতে চাইছে এই ভোট শেষ ভোট। এরপরে মানুষের এই সংসদীয় গণতন্ত্র, জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি ব্যবস্থা থাকবে কিনা তা ঠিক হবে। আমরা আমাদের 190 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন করেছি। সেই আন্দোলনে আলাদা মত ছিল, পথ ছিল, অহিংস পথে হয়েছে, সহিংস পথে হয়েছে, কিন্তু উদ্দেশ্য লক্ষ্য একটাই ছিল, দেশটাকে স্বাধীন করতে হবে। কোন রাজা রানী সম্রাটই দেশ চালাবে না লন্ডনে বসে, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে। সেজন্যই তো গণতন্ত্র। কিন্তু এখন সেই গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। ছোট মিনি এক্সাম্পল দেওয়া যায়, আমাদের পঞ্চায়েত পুরসভায় আমরা দেখেছি, আমাদের রাজ্যে কলেজ সংসদের নির্বাচন, ইউনিয়নের নির্বাচন, কোঅপারেটিভের নির্বাচন, কিভাবে তৃণমূলকে দিয়ে গণতন্ত্রের গলি টুটি চেপে ধরা হয়েছে। মিথ্যা মামলা, পুলিশকে দিয়ে দেখানো, ভোটের আগে ভোট করে নেওয়া, নির্বাচনে প্রার্থী হতে পারবে না, প্রচার করতে পারবে না, মিছিল মিটিং করতে পারবে না, এগুলো সব ছিল প্র্যাকটিস। গোটা দেশে গণতন্ত্র টুটি চেপে ধরার আগে আরএসএস কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করলো। বিজেপি বলল কংগ্রেস মুক্ত ভারত, তৃণমূল কংগ্রেস বলল বিরোধী মুক্ত বাংলা। আর এই জন্যই উনি বললেন লাল ঝান্ডাকে শেষ করব, কংগ্রেসকে শেষ করব। তাকে নিয়ে নেন। আজকে দাঁড়িয়ে নাটক করে বলা হচ্ছে যেন বিজেপিকে আটকাবে তৃণমূল। বিজেপি ছিল স্বাধীনতার পর থেকে, জনসংঘ হোক, আরএসএস হোক, বিজেপি হোক, এই বাংলার মুখে কংগ্রেসের সরকার ছিল, বামফ্রন্টের সরকার ছিল, বিজেপিকে খুঁজে পাওয়া যেত। দোকানে গেলে দেখবেন, আপনি যদি সাবান কেনেন, কোম্পানি বলে একটা শ্যাম্পু স্যাচেট ফ্রি পাবেন।
আপনি যদি শ্যাম্পুর বোতল কেনেন একটা ছোট সাবান ফ্রি পাবেন, ওরকম যারা তৃণমূল কিনেছেন তারা বিজেপিকে ফ্রিতে পেয়েছে। এইভাবেই রাজনীতি হচ্ছে। এটাকে বলে পিগি ব্যাগ, একটা প্যাকেটের মধ্যে আরেকটা প্যাকেট ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর এখন লড়াই কিসের হচ্ছে? বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস দলের যখন সরকার ছিল মনমোহন সিং এর, তখন আমরা বলেছিলাম আদিবাসীদের জমি অধিকার, জঙ্গলের অধিকার। আমরা বলেছিলাম সাচার কমিটি, সংখ্যালঘু উন্নয়নের জন্য কি করণীয় সেগুলো ঠিক করো। আমরা বলেছিলাম 100 দিনের কাজের আইন। আজকে সবটা উল্টে দেওয়া হচ্ছে। কেন উল্টানো হচ্ছে? মোদী বলবে 70 साल में कुछ नहीं हुआ, মমতা বলবে 34 साल में कुछ नहीं हुआ। বেকার ছেলেমেয়েরা যখন কাজ চাইবে মোদী বলবেন পকোড়া বানাও, মমতা বলবেন তেলে ভাজার দোকান দাও। আচ্ছা, পকোড়া আর তেলে ভাজার মধ্যে কোনো তফাৎ আছে? বিজ্ঞাপনে বলছে বিকাশ, মোদী বলছে না, মমতা বলছে উন্নয়নের জোয়ার। বিকাশ আর উন্নয়নের মধ্যে তফাৎ আছে? আসলে মোদী দেশের মানুষকে হিন্দিতে বোকা বানাচ্ছে আর মমতা ব্যানার্জি বাংলায় বোকা বানাচ্ছে। এই চালাকি ধরা পড়ছে। লুট চলছে, লুট। এই যে আপনি শুনলেন, আগের বক্তারা বললেন চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না। যে কোনো জায়গায় যখন যাওয়া হচ্ছে, জোয়ান ছেলে মেয়েরা সব পড়াশোনা করে বসে আছে ধর্নায়, বাড়িতে ছোটখাটো কাজ করছে, ডেলিভারি বয় হচ্ছে, অথচ স্কুলে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হচ্ছে না। যা কিছু হয়েছে, এসএসসি বলুন, টেট বলুন, বাম সরকার আমাদের বছর পর বছর হতো, এখন দাঁড়িয়ে কোনো নিয়োগ হচ্ছে না। শিবকুমার বলল বিশ্ববিদ্যালয় পর্যন্ত, প্রাইমারি থেকে এসএসসি, এমএসসি, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয়, সমস্ত নিয়োগে। এমনকি পুলিশে নিয়োগ হচ্ছে না। যে পুলিশকে নিয়ে এত হম্বিতম্বি করছে, আমাদের রাজ্যে সবচেয়ে বেশি পুলিশে ঘাটতি আছে, নিয়োগ হয়নি। সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কাজ করাচ্ছেন, শুধুমাত্র রং বেরঙের পোশাক দিয়ে দিলে, হাতে একটা লাঠি ধরে দিলে, নাকে একটা কাপড় গুঁজে দিলে, রাস্তার মোড়ে মোড়ে 2 টাকা, 4 টাকা, 6 টাকা, 8 টাকা সব রেট করে দেওয়া হয়েছে। আর সেই টাকাগুলো যখন নেওয়া হচ্ছে, ওই সিভিক ভলেন্টিয়ারদের উপর রাগ হচ্ছে। ওদের উপর রাগ করে কি হবে? ওরা তো আসলে টাকা কালেক্ট করছে, তারপরে ওটা থানার আইসি থেকে, এসপি থেকে, আইজিআইজি, আইজি থেকে এঘাট ওঘাট ঘুরে কালীঘাটে যাচ্ছে। সমস্ত দুর্নীতির টাকা কালীঘাটে গিয়ে জমা হচ্ছে। আর আমরা যখন বলছি মোদী এত চিৎকার করছো দুর্নীতির বিরুদ্ধে, তাহলে কালীঘাটে গিয়ে দেখছো না কেন কালীর চাঁদের নিচে কত কোটি টাকা আছে? পাথর বান্ধবীর ঘর থেকে যত টাকা বেরোয়, অনুব্রত চালকল থেকে যদি এত টাকার গাড়ি বেরোয়, জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে যদি বেরোয়, ছোটখাটো তৃণমূলের নেতাদের কাছ থেকে যা বেরোচ্ছে, এমএলএদের কাছ থেকে যা বেরোচ্ছে, ওটা তো 25%। তো মমতা ব্যানার্জি ভাগ করে দিয়েছিলেন, খাও কিন্তু 75% কালীঘাটে দাও আর 25% নিজের কাছে রাখো। মানে 4 আনা আর 12 আনা। তাহলে এখনো পর্যন্ত যা বেরিয়েছে ওগুলো 4 আনা। আমরা বলছি 12 আনাটা বার করতে হবে, তবেই তো 16 আনা ওষুধ হবে। কিন্তু বিজেপি ওই মুখে যাচ্ছে না। আমরা বলছি টালির চালের নিচে কি আছে কালীঘাটে সেটা বার করো, বিজেপি বলছে না, কুতুব মিনারের নিচে কি আছে ওটা খুলে দেখতে হবে, জ্ঞানপাপী মসজিদের নিচে কি আছে ওটা খুলে দেখতে হবে, না তো তাজমহলকে খুলে দেখতে হবে তার নিচে কি আছে। ওরে মাথা খুলে মরে যাবি, তাজমহল আর কুতুব মিনারের নিচে কিছু পাবি না, তার চেয়ে কালীঘাটে গেলে অনেক কিছু পেতে পারতে। এইটাকে বলে ফোকাস থেকে বাইরে করে দেওয়া, আউট অফ ফোকাস করে দেওয়া। মানে হেমন্ত সোরেন জেলে গেল, অরবিন্দ কেজরিওয়াল জেলে গেল, আর শিক্ষক নিয়োগের দুর্নীতি, ওই যে কাপুর শুনছিলেন সব কাপুর স্বর কাগজে রোজ বলছিল, মমতা কা কা কু করে কোকিলের স্বর বলছে, কাকের স্বর বলছে, কিন্তু কাপুর স্বর জমা দিতে চায় না, এসএসকে আটকে রেখে দিয়েছিল। আর সিবিআই, ইডি 6 মাস ধরে চেষ্টা করেছে এই গলার স্বরটাকে বার করতে হবে। তারপরে হাইকোর্ট বারবার বলল, ওটা বেরোল। রিপোর্ট পেয়েছেন? আচ্ছা, একটা ব্লাড টেস্ট করতে গেলে, একটা করোনা টেস্ট করতে গেলে, একটা কফ পরীক্ষা করতে গেলে, এমনকি মন পরীক্ষা করতে গেলে কদিন লাগে? আর সেন্ট্রাল গভর্নমেন্টের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে, যেহেতু ওটাতে অভিষেক ব্যানার্জির টাকা নেওয়া দেওয়ার হিসেব আছে, ওই জন্য কাকুশ্বরের রিপোর্টটা বিজেপির কেন্দ্রীয় সরকার জমা দিচ্ছে না। কয়লা পাচার কাণ্ডে, গরু পাচার কাণ্ডে
শিক্ষক নিয়োগের কাণ্ডে এই অভিষেক ব্যানার্জি সব নাম, মমতা ব্যানার্জি RSS এর মোহন ভাগবতকে ধরে আর মোদী অমিত শাহকে ধরে বার করে দিয়েছেন চার্জশিট থেকে। হাজার হাজার ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, কোথাও গাজার কেসের নামে, কোথাও এনডিপিএসের নামে। যে কোনো জেলে যান, আমাদের যখন আইন অমান্য হয়েছে তখন তারা যারা জেলে গিয়েছে তারা বলেছে এত অসহায় লোকজন জেলের মধ্যে রয়েছে, তারা জানে না কেন জেলের মধ্যে আছে। তৃণমূলের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, আর পুলিশকে দিয়ে বলা হচ্ছে তুমি কাজ করো তৃণমূলে, তাহলে তোমাকে আবার ওই মামলায় ঢুকিয়ে দেওয়া হবে। এটা গণতন্ত্র? এটা গণতান্ত্রিক অধিকার? এটা মানব অধিকার? এই জন্য আমাদের বলতে হচ্ছে যত মিথ্যা মামলা আছে এই সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আর যত চোর বাইরে আছে তাদেরকে জেলে ঢোকাতে হবে। আমরা বললাম চোর ধরো, জেল ভরো। মানুষ সাড়া দিলেন। ইডিসিবিআই একটা খুচরো চোরকে ধরলো, কিন্তু বড় চোরদেরকে ধরছে না। আসলে চোর চোরকে ধরে না, ধরে তার জন্য পুলিশ লাগে। এই জন্য দেখবেন কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য বাহিনীর মধ্যে ইঁদুর বেড়ালে খেলা হচ্ছে। টম জেরি যেরকম খেলা হতো না, ওকে তারা করছে, ওকে তারা করছে, রোজ ইডি, সিবিআই, সিআইডি, পুলিশ। আমরা ছোটবেলায় ওই চোর পুলিশের খেলা খেলতাম, চারটে পুড়িয়া বানাতাম কাগজে। এখন তো সব নানা রকমের খেলা এসে গেছে, অনেক উপাচার আছে। একদম সামান্য তাতে চোর, পুলিশ, দারোগা লেখা থাকতো না, আর কি লেখা থাকতো, ডাকাত। এখনো খেলা হয়, কিন্তু এখন পুরিয়াটা অন্য। এখন ওখানে পুলিশ পুলিশ খেলা হয়, কারণ চোর ডাকাতরা পার্লামেন্টে আর নবান্নতে গিয়ে বসে গিয়েছে। এই জন্য ওই পুরিয়ার মধ্যে চোর আর ডাকাত নেই। একবার কেন্দ্র পুলিশ যাচ্ছে মার খাচ্ছে, একবার রাজ্য পুলিশ যাচ্ছে মার খাচ্ছে, আর চোর ডাকাতরা মারামারি করে লুট করে যাচ্ছে। আসলে দিল্লিতে মোদির লুট আর রাজ্যের দিদির লুট। এক লুটেরা আর এক লুটেরাকে ধরবে না। এই জন্য আমরা বলেছিলাম গ্রাম জাগাও, চোর তাড়াও। আজকে আমরা বলতে পারি বাংলার মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা আরো বেড়ে গিয়েছে। এটাই আমাদের ঐতিহ্য। একেবারে ভক্তিবাদ থেকে শুরু করে, সুফিবাদ থেকে শুরু করে, নবজাগরণ থেকে শুরু করে, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন থেকে, খাদ্য আন্দোলন থেকে, তেভাগা থেকে, লড়াইয়ের ময়দান থেকে মানুষ তার অভিজ্ঞতা শিখেছেন। আর এই জন্য চোর তাড়ানোর জন্য তারা এক কাট্টা হয়েছেন। অনেকে বলছে কংগ্রেস আর বাম কেন এক কাট্টা হল। আচ্ছা, গ্রামে বা পাড়ায় যদি আগুন লাগে, যদি লাগে, জানি খোদার কাছ থেকে লেগে যায়, তো আপনি চিৎকার করেন আগুন আগুন বলে, সবাই ছুটে আসে, যে যা পারে বালতি নিয়ে, বদনা নিয়ে, যার কাছে যা আছে। আজকাল তো প্লাস্টিকের বোতলের জল থাকে, সেগুলো নিয়ে চলে আসে, আগুন নেভাতে চায়। তখন কি করে ঝগড়া করে কে পানি বলে আর কে জল বলে। তাহলে দেখবেন তৃণমূলের শুভপ্রসন্ন, ও বলছে পানি কে বলবে আর জল কে বলবে। আচ্ছা, আমরা পয়লা বৈশাখ করি, এই হাল খাতা হলো পয়লা বৈশাখ বলি। আমরা তো প্রথম বৈশাখ বলি না, আমরা সালতামামি বলি, আমরা হাল খাতা বলি। আমাদের একটা মিশ্র সংস্কৃতি। এখানে অসংখ্য পর্তুগিজ, ডাচ, ইংলিশ, তুর্কি বা ফার্সি, আরবি এই সব ভাষাগুলো মিশ্রণ হয়েছে। বাংলা একটা মিলন ধর্মী সমাজ। রবীন্দ্রনাথ বলেছেন যেখানে নদীমাতৃক দেশ, নদী জনপদকে ভাগ করে দেয়, আর দুপাশের মানুষ তাদের মধ্যে মিলনের আকাঙ্ক্ষা তৈরি হয়। তার এই জন্য আমাদের জারি গান, সারি গান, ভাটিয়ারি গান, আমাদের লোকগীতিতে একটা আবেদন আছে, একটা ডাক আছে, একটা সুর আছে। যেমন সচিন কর্তা বলেন ও মাঝি রে, তখন ডাক দেন। কারণ ডাক দেন কারণ যে নদীর মাঝখানে আছে আর যে ঘাটে আছে তার মধ্যে একটা কথোপকথন চাই। যে এ ঘাটে আছে, যে ও ঘাটে আছে, তার মধ্যে কথোপকথন চাই। আজকে বিজেপি আর তৃণমূল এই ভাগটাকে করে দিচ্ছে। ভাগ সম্ভব নয়, কিন্তু রাজনীতি দিয়ে করছে, ধর্মকে ব্যবহার করে করছে, ঈদকে ব্যবহার করে করছে, রামনবমীকে ব্যবহার করে করছে, মন্দিরকে ব্যবহার করে করছে, মসজিদকে ব্যবহার করে করছে। আমরা প্রথম থেকে বলেছি ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। এই ভোটে আপনি ঠিক করবেন আপনার রুটি রুজি হকের কথা। এই ভোটে আমাদের মন্দির মসজিদ ঠিক হবে না, আমাদের রাস্তা, আমাদের বিজলি বাতি, আমাদের বিদ্যুতের মাসুল, আমাদের ডিজেলের দাম, আমাদের খাবারের দাম, আমাদের কৃষকের ফসলের দাম, আমাদের সারের উপলব্ধতা, আমাদের সারের দাম, আমাদের সারের ভর্তুকি, আমাদের কীটনাশক সস্তায় পাওয়া যাবে কিনা, বীজ সস্তায় পাওয়া যাবে কিনা, কৃষক তার ফসল বেচতে পারবে কিনা নিজের দামে, আমাদের ছেলেমেয়েরা এই রাজ্যে কাজ পাবে অথবা পরিযায়ী শ্রমিক হবে, এইসব ঠিক করতে হবে। যখন জিনিসের দাম বাড়ে সেটা কি জাতপাত ধর্মবর্ণ দেখে হয়? পেট্রোল, ডিজেল, কেরোসিন তেলের দাম কত বাড়লো?
আর টাকার দাম কত কমলো গত কয়েক বছরে। এই নরেন্দ্র মোদী 10 বছর আগে বলেছিলেন মোদীজি আইনগে अच्छे दिन लाएंगे, তার এখন 10 বছর পরে কেন নতুন নতুন বুজরুগি করতে হচ্ছে? উনি তো বলতে পারতেন যে আমি अच्छे दिन নিয়ে এসেছি। আচ্ছা, পুরোটা পড়েনি, 80% নিয়ে এসেছি, 70% নিয়ে এসেছি, 30% নিয়ে এসেছি। লকডাউন আর নোটবন্দির পরে এদেশের মানুষ, শুধু বাংলা না, সবাই এক ধাপ নিচে নেমেছে। আমরা বামপন্থীরা মনে করি উন্নয়ন মানে ওয়ান স্কেল আপ। আমার আগের বাপ ঠাকুরদারা যত পড়াশোনা করেছিল তার পরের প্রজন্ম তার থেকে বেশি পড়াশোনা করবে। আগের প্রজন্ম যত আয় করেছিল এখন তার থেকে বেশি আয় করবে। আগের প্রজন্ম যে বাসস্থানে থাকতো তার থেকে এখন বাড়ি ঘর আরো ভালো হবে। আগের প্রজন্ম যে গাড়ি ঘোড়া চলতো এখন তার থেকে যানবাহন পরিবহন আর একটু ভালো হবে। আগে যে রাস্তা দিয়ে আপনি চলতেন এখন সে রাস্তাটা আরেকটু মসৃণ হবে। আপনি আগে যেত মানুষ যেরকম জামা কাপড় পরতো এখন তার থেকে আরেকটু ভালো হবে। এটাই তো নিয়ম। এটাকে উন্নয়ন মানে হোর্ডিং এ মমতার মোদীর ছবি লাগানো নয়। উন্নয়ন মানে হচ্ছে ওয়ান স্কেল আপ। যে যে পেশায় ছিলেন, যে যে কাজ করতেন, সেখান থেকে তার আয়টা বাড়বে। অথচ আমরা দেখলাম লকডাউনের পরে, আমরা দেখলাম নোটবন্দির পরে আমাদের দেশের বেশিরভাগ মানুষের ওয়ান স্কেল ডাউন হয়ে গিয়েছে। স্কুলে ড্রপ আউটস হচ্ছে, স্কুল বন্ধ হচ্ছে, কলেজ বন্ধ হচ্ছে। আর যদি আপনি বলেন স্কুল বাঁচাতে হবে, শিক্ষা বাঁচাতে হবে, তাদের কোনো ধর্ম নেই। কিন্তু মাঝখানে যে তৃণমূল করত, সে এখন বিজেপি হয়ে, সে নিশ্চিত অধিকারী হোক আর শুভেন্দু হোক, ওই নিজের অধিকারী নেই, কি নাম এই যে আপনার ওই যে আগে যে তোলাবাজি করতো তৃণমূল হয়ে এখন বিজেপি হয়ে পড়ে। হ্যাঁ, আগে রাজ্যের পুলিশকে ব্যবহার করে নিয়ে স্মাগলিং করতো, এখন বিএসএফ কে ব্যবহার করে স্মাগলিং করে। মেঘালয় থেকে ডালকোলা পর্যন্ত এই করিডোরে যে গরু পাচার হয় ও তৃণমূলের থেকে গিয়ে বিজেপিতে আপগ্রেড হয়েছে এবং তারপরে তার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্র থেকে বিএসএফ এর সঙ্গে রফা করে গরু পাচার করার জন্য। তাহলে স্মাগলিং এর বিরুদ্ধে বিজেপি তৃণমূল লড়বে? কোন দেশে আন্তর্জাতিক স্মাগলিং সম্ভব নয় যদি কেন্দ্র বাহিনী বিএসএফ তাকে যারা পরিচালনা করে হোম মিনিস্ট্রি আর রাজ্যে পুলিশ, এসপি, আইজি, ডিআইজি লেভেলে তাদের মধ্যে যদি যোগসাজশটা হয়, তাহলে নবান্ন এবং কেন্দ্র সরকারের মধ্যে যোগসাজশ হয় বলে আন্তর্জাতিক চোরাচালান হয়। আর মানুষকে দাঁড়িয়ে যারা সীমানায় চাষবাস করছে সে চাষিদের উপর অত্যাচার হচ্ছে, সীমানাবাসীদের উপর অত্যাচার হচ্ছে। তাই এই কথাগুলো কে বলবে? কারা বলবে? বিজেপি থেকে তৃণমূলে চলে গেলে বলবে? তৃণমূল থেকে বিজেপি থেকে চলে গেলে বলবে? আজকে দাঁড়িয়ে বামপন্থীরা আমরা জোরালো গলায় বলতে পারি, যারা চাকরির জন্য লড়ছে, কাজের জন্য লড়ছে, পেশার জন্য লড়ছে, যারা রুটি রুজির জন্য লড়ছে, যারা হকের জন্য লড়ছে, সেই লড়াইয়ের ময়দান থেকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে আমরা তৈরি করেছি, যারা বাংলার ভবিষ্যৎ তৈরি করবে। বাংলার ভবিষ্যৎ তৈরি করার জন্য বাংলার মানুষের ঐক্য তৈরি করবে। সে রাজবংশী হতে পারে, সে আদিবাসী হতে পারে, সে পাহাড়বাসী হতে পারে, সে তপশিলি হতে পারে, সে মুসলমান হতে পারে, সে গঙ্গা পাড়ের এপারে হতে পারে, সে ওপারে হতে পারে। তাদের ঐক্য দরকার। আর বিজেপি তৃণমূল কি বলছে? শিক্ষা বাঁচার বদলে বলে এটা হচ্ছে হিন্দি, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে উর্দু, এটা হচ্ছে মাদ্রাসা, এটা হচ্ছে স্কুল। মাদ্রাসাও শিক্ষক নেই, স্কুলেও শিক্ষক নেই। মাদ্রাসা সার্ভিস কমিশনের চুরি হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের চুরি হয়েছে। মাদ্রাসাও বন্ধ হচ্ছে, স্কুলও বন্ধ হচ্ছে। তাহলে ওটাকে বাঁচাতে হলে একসঙ্গে হতে হবে। মাঝখানে বিজেপি এসে বলল না, মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা। কার লাভ হলো? যে তৃণমূল দুর্নীতি করছিল, চুরি করছিল, লুট করছিল, তারই তো লাভ হলো। 10 বছরে মানুষ এটা শিখেছেন, 10 বছরে মানুষ এটা শিখেছেন। 10 বছরে বিজেপি তৃণমূলকে আটকায়নি, আর তৃণমূল বিজেপিকে আটকায়নি। বিচারপতি অমৃতা সিং হাইকোর্টে দাঁড়িয়ে এই দুর্নীতির মামলায় বলেছেন অভিষেক ব্যানার্জির সম্পত্তি এত গুণ বাড়লো, 1000 গুণ বাড়লো কবে থেকে? বিচারপতি বলছেন হাইকোর্টে 2013 পর থেকে। তাহলে 2013 পরে কি ঘটেছে? 2011 তৃণমূলের সরকার এসেছিল, 2013 পরে মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। সাইয়া ভাই কোতওয়াল ডর খায়গা। তৃণমূলের পাটা বেড়ে গিয়েছে, খুন, জখম, ধর্ষণ, লুট, চুরি, জোচ্চুরি আরো বেশি বেড়ে গেছে। তাই লড়তে হলে দুজনের বিরুদ্ধেই লড়তে হবে। বিজেপিকে দিয়ে তৃণমূল আটকানো যাবে না, তৃণমূলকে দিয়ে বিজেপি আটকানো যাবে না। এই যে এপ্রিল মাস, তো এপ্রিল মাসে ভোট হয়, এপ্রিল মাসের শুরু হয় মাস 1 এপ্রিল।
পয়লা এপ্রিল মানে এপ্রিল ফুল পরে, তাহলে ঘাস ফুল কমল ফুলের বিরুদ্ধে নয়, কমল ফুল ঘাস ফুলের বিরুদ্ধে নয়। দুই ফুল মিলে বাংলার মানুষকে 10 বছর ধরে এপ্রিল ফুল করেছে। আপনারা 19 এপ্রিল সিদ্ধান্ত নেবেন আর এপ্রিল ফুল না। আমাদের প্রার্থীকে দেবরাজ বর্মন এই আন্দোলন সংগ্রাম থেকে নিজেরা শুনেছে কি বললো, লড়াই কাদের বিরুদ্ধে? বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা হচ্ছে একদল আইন ভাঙছে, একদল আইনের তোয়াক্কা করছে না, সে কেন্দ্রে বসে থাকুক, নবান্নে বসে থাকুক। আর অন্যদিকে দেবরাজ বর্মন এখানে বলছে আমরা কি আইন বানাবো মানুষের স্বার্থে। তাহলে আইন মেনে চলবে শুধু নয়, মানুষ একটা আইন বানাবে। আর এটা বামপন্থীরা কোনো ফাঁকা কথা বলছে না। আমরা যখনই পার্লামেন্টে বামপন্থীরা শক্তিশালী হয়েছে তখনই দেশের সরকারকে আমরা বাধ্য করেছি মানুষের জন্য, ক্ষেত মজুরের জন্য, দিন মজুরের জন্য, শ্রমিকের জন্য, কৃষকের জন্য, বেকার ছেলে মেয়েদের জন্য, আদিবাসীদের জন্য, তপশিলীদের জন্য, মহিলাদের জন্য আইন তৈরি করতে। আর আজকে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল সেই আইনগুলোকে ভাঙছে। আমরা 100 দিনের কাজের আইন আনলাম, মোদী এসে বলল গड्ढा खोदने का काम है বলে ওটাকে দুমড়ে মুছে দেওয়ার চেষ্টা করলো। আর তৃণমূল দেখলো এই সুযোগ, 100 দিনের কাজের টাকা মেরে ভাগ করে দিল। আর তারপরে বলছে কত গর্জন হচ্ছে, কেন্দ্র থেকে টাকা নিয়ে আসবে। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম ঘরের টাকা হোক, জলের টাকা হোক, পানীয় জলের টাকা হোক, আর্সেনিক মুক্ত জল সরবরাহের কথা হোক, বা 100 দিনের শহর গ্রামের ঘরের টাকা হোক, সেই টাকাগুলো কত এলো, কত খেলো আর কত দিল তার হিসেব দিতে হবে। মমতা ব্যানার্জি বলছেন তোদের টাকা হিসেব দেব। আবার মোদী পিএম কেয়ার থেকে ইলেকট্রাল বন্ড দুজনে মিলে টাকা লুট করেছে, কর্পোরেটের হাজার হাজার টাকা, ঘুষ দিয়েছে 1000 কোটি টাকা, আর বলছে হিসেব দেবো না। হিসেব কি দিচ্ছে? কেন তোমাকে 500 টাকা দিচ্ছি লক্ষ্মী ভান্ডার, মরে গেলে 200 টাকা দিচ্ছি সমব্যথী বলছে না, বাচ্চাদেরকে দিচ্ছি সবুজ সাথী, আর অনেক রকমের কথা বলে। কার টাকা কে দেয়? কার টাকা কে দেয়? আর কার টাকায় বিজ্ঞাপন হয়? মোদী মমতার যত ছবি ছাপা বিজ্ঞাপন হয় আমার আপনার টাকায় হয়। যে টাকা থেকে মেয়েরা পড়তে পারত, যে টাকা থেকে মেয়েদের নিরাপত্তা হতো, সেই টাকার 70% মোদী বিজ্ঞাপন দিয়েছেন বেটি বাঁচাও বেটি পড়াও। আর যে টাকা আমাদের মেয়েরা দিয়ে পড়াশোনা উচ্চশিক্ষা করত, সেই টাকা দিয়ে মমতা ব্যানার্জি কন্যাশ্রী বিজ্ঞাপন দিয়েছেন, আসলে নিজের ছবি ছেপেছেন। ওদের ঝগড়া কি? রেশন নিয়ে দুর্নীতি হচ্ছে, পচা গমের আটা খাইয়েছে, মিড ডে মিলে খাবার চুরি করেছে, আইসিডিএস এর খাবার চুরি করেছে বাচ্চাদের। মন্ত্রী ঘর থেকে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে খাদ্যমন্ত্রী ঘর থেকে। কিন্তু মোদী আর মমতার মধ্যে ঝগড়া হচ্ছে রেশনের ব্যাগে মোদীর ছবি থাকবে না মমতার ছবি থাকবে। যখন বন্যায় উত্তরবঙ্গে মানুষ ভেসে যায় তখন বলে ওই যেটা কিট, রিলিফ কিট, তাতে মোদীর ছবি থাকবে না মমতার ছবি থাকবে। শুধু ছবি নিয়ে লড়াই। এইখানে দাঁড়িয়ে এজন্য ভোটের সময় এসে বলে মোদী বলছে আমাকে দেখে ভোট দাও, আর মমতা বলছে আমাকে দেখে ভোট দাও। এই যে এমএলএ গুলো আর মন্ত্রীগুলো জেলে গেছে, ওদের কোনো দোষ নেই, ওদের সবাইকে লোকে এমএলএ কে ভোট দিয়েছে ওই মমতাকে দেখে নিয়ে। ওই জন্য জেলটা মমতারই যাওয়া উচিত, কারণ তাকে দেখেই লোকে ঠকেছে। মোদীর মন্ত্রিসভার লোকে নাম জানে না, 2-3 জন। যখন এসছিল তখন এসে এনডিএ গভর্নমেন্ট, তারপরে বিজেপি গভর্নমেন্ট, এখন লোকে বলে মোদী গভর্নমেন্ট। এইভাবে গণতন্ত্রকে শেষ করে একটা ব্যক্তি একটা স্বৈরতান্ত্রিক শাসন তৈরি করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে লড়তে হবে। আমরা সিপিআইএম বামপন্থীরা গর্বের সঙ্গে বলতে পারি, নতুন তাজা বীজতলা থেকে যেরকম রোপণ করে আমাদের ধানের চাষ যেরকম হয়, ওরকম আমরা বীজতলা তৈরি করে ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, নতুন প্রজন্মে যারা তারা লড়াই করে উঠে এসছে, সেখান থেকে প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে দাঁড় করিয়েছি। বিজেপি তৃণমূলের কাছে রিসাইকেল এলিমেন্ট, পুরনো প্লাস্টিক থাকে না, পুরনো খবরের কাগজ থাকে না, সব বান্ডিল করে বিক্রি হয়ে যায়। যেটা তৃণমূলে পুরনো হয়ে গিয়েছিল সেটা বিজেপিতে নতুন করে এসছে, যেটা বিজেপিতে পুরনো হয়ে গিয়েছিল সেটা তৃণমূলে চলে এসছে। ওটা হচ্ছে কাবাডিওয়ালার দোকান। আমাদের কাছে তরুণ তাজা যারা দিয়ে পার্লামেন্টে গিয়ে লড়বে, হকের কথা বলবে, অধিকারের কথা বলবে, সেখানে লড়ে ভিড়ে আপনাদের অধিকার নিয়ে আসবে, উন্নয়ন নিয়ে আসবে। উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার জন্য, যোগাযোগের জন্য, পর্যটনের জন্য, চা শিল্পের জন্য, চা মজুরদের জন্য, ছেলে মেয়েদের কাজের জন্য তারা লড়াই করবে। তবে দেবরাজ বর্মন
আপনার শুধু প্রার্থী নয়, আমাদের সকলের প্রার্থী। আরেকজন বসে আছে রবিনা মুন্ডা, এদিকে এসো, এ কিন্তু প্রার্থী নয়, এদিকে এসো, এদিকে আসো। পঞ্চায়েতের লোকেকে নির্বাচিত করেছিল, আর টাকার বিনিময়ে তৃণমূল ইলেকট্রো ফান্ডের টাকা, চিট ফান্ডের টাকায় কিনতে চেয়েছিল। সিপিআইএম এর কাছে হাতুড়ি টাকায় গ্যারান্টি দিতে পারে বেআইনি টাকায় কিছু বেঈমান কেনা যায়, কোন সাচ্চা ইনসান কেনা যায় না। আপনাদের মর্যাদা, আপনাদের রায়ের মর্যাদা দিল্লির বুকে দাঁড়িয়ে জোর গলায় বলার অধিকার তাদের কাছে থাকবে। আপনাদের কাছে শুধু অনুরোধ, বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর প্রার্থী কংগ্রেস সমর্থিত কমরেড জেলবাজ বর্মনকে আপনারা জেতাবেন, আর রুবিনা বন্যার মতো মেয়েদেরকে, ছেলেদেরকে আরো বেশি এগিয়ে দেবেন। ধন্যবাদ, নমস্কার। কোন প্রলোভন নয়, কোন গুজব নয়, কোন দাঙ্গা নয়, কোন হাঙ্গামা নয়। আমরা শান্তি চাই, আমরা ঐক্য চাই, আমরা উন্নতি চাই, আর সেই পথে আমরা এগোবো। আপনাদের সবার সহযোগিতা চাই। ধন্যবাদ।